ছেকা খেয়ে ব্যাকা হয়ে গেছে তোমার ছেলে। এজন্যই তো বিয়ে শাদী করতে চায় না বড় মামি। দিজার কথায় ফারজাদ শক্ত মুখে ওর দিকে তাকিয়ে বলল, মূর্খ, ওটা ব্যাকা না বাঁকা হবে। বাই দ্য ওয়ে, তোর মতো ফালতু সময় আমার হাতে কোথায়, দিজা। আপাতত আমি যতদিন আছি নিজের বাপের বাড়ি গিয়ে থাক। ফরহানা বেগম ছেলের দিকে তাকিয়ে হাসলেন একটু, তুই চটে যাইতেছিস কেন? দিজা কি সত্যি বলতেছে বাপ? আমার বিশ্বাস তোর মতো পানসে ছেলেরে দিয়ে ওসব হইত না ইহজন্মেও। ফারজাদ নিরস মুখে বলল, আম্মা, আপনাদের মতো সারাদিন এসব সস্তা ভাবনা নিয়ে পড়ে থাকার জীবন না আমার। আপনাদের এই ভাঙা রেডিওর ফ্যাচফ্যাচানির জন্য দুয়েকদিন ছুটি পেলেও বাড়ি আসতে ইচ্ছে করে না। দিজা চেয়ে আছে ফারজাদের বিরক্তি মাখা মুখটার দিকে। ওভাবেই একটু ভেঙচি কাটল, যদিও ফারজাদ দেখল না তা। ফারহানা বেগম অস্পষ্ট চিত্তে বললেন, তার মানে তুই বুঝাইতেছিস আমরা কোনো কাজ করি না, শুধু উল্টাপাল্টা ভাবনা ভাবি? ফারজাদ সিদ্ধ ডিমের কুসুমটা ছড়িয়ে রেখে সাদা অংশটা মুখে পুড়ে নিল। তা গিলে পানির গ্লাস এগিয়ে নিতে নিতে বলল, এক্সাক্টলি। এই তো ছিল আমার কপালে। বউ না আসতেই মা অপদার্থ হয়ে গেছে। হায় হায়। ফারজাদ বিরক্ত হয়ে উঠল, কি সমস্যা আম্মা? এজন্যই সকাল সকাল টেনে তুলে আনলেন নাকি, নাকে কাদার জন্য? ফারহানা বেগম অবাক হওয়ার ভান করলেন, তুই ফিরে আয় তো বাপ। তোর আর সরকারের ফরমাইশ খাটা লাগত না। এমনিতেই ছোটকাল থেকে রসক স্নাই তোর ভিতরে। আরও কঠোর হই যাইতেছিস দিনকে দিন। ফারজাদ উঠে দাঁড়িয়ে বলল, সকাল সকাল কি শুরু করলেন? যান, নিজের কাজে যান। আমার নিজের জ্ঞান আছে নিজের জীবন নিয়ে ভাবার। তাই বলে তোর বিয়ে নিয়ে ভাবার হক নাই আমাদের? আছে, তবে আপাতত এখন না। এক কথা বলতে বলতে কত ক্যালোরি লস করে ফেলেছি, তবুও তা মগজে ঢুকে নিয়ে আপনাদের। ফারজাদ, তুই একটা জাতা হয়ে ফিরছিস এইবার। ফারজাদ কফির মগটা হাতে উঠিয়ে নিয়ে চলে গেল বাড়ির পেছনের খোলা জায়গাটাতে। দিজা পেছনে পেছনে উঠে যায়। ফারজাদ গিয়ে দাঁড়াল ভিটির ওপর। রাস্তার ওপারে মাঠ। কুয়াশায় ঢেকে আছে মাঠের প্রান্তর। কদিন আগেই ধান কাটা হয়েছে। খুব শীঘ্রই সরিষার বীজ ছিটানো হবে হয়তো। এসবের টানেই ফারজাদ গ্রামে আসে কয়েকদিন ছুটি পেলেই। ঢাকার যান্ত্রিক শহরটা বড্ড প্রাণহীন লাগে তার কাছে। একটা জ্যাকেট নিয়ে আয় তো আমার রুম থেকে। দিজা নিঃশব্দে এসে পেছনে দাঁড়িয়েছে। অথচ তা ফারজাদ টের পাওয়ায় ভ্রুটা কুঁচকে ফেলল দিজা। এজন্যই বোধহয় এরা পুলিশ প্রশাসনের লোক। শরীরের চারদিকে চোখ। মনে মনে আওড়াতে আওড়াতে ভেতরে গেল দিজা। ফিরে এলো একটা চাদর হাতে, দিজারই চাদর। সেটা এগিয়ে দিয়ে বলল, তোমার সব কাপড় তো লাগেজে ভরা। এটা দিয়েই চালাও। ফারজাদ কিছু বলল না। চাদরটা গায়ে জড়িয়ে নিল। সকাল 7টার মতো বাজে। বাড়ির কর্তা তো সেই ভোর সকালে বেরিয়ে গেছে। তবে বাকি সদস্যরা ঘুমে কাত। ফারজাদের অভ্যাসবশত সে উঠে ল্যাপটপে বসেছিল। ফারহানা এসে টেনে নিয়ে গেছেন নাশতার জন্য। দিজা শীত লেগে মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করছে আর হাতের সঙ্গে হাত ঘষছে। ফারজাদ একবার তাকালো, বলল, এত সকালে উঠেছিস কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আম শিওর সারারাত ঘুমাসনি। সূর্য উঠলে উঠিস, যা। উহু, প্রতিদিন তো বাড়ি থাকলে উঠতে বহুত বেলা হয়। আজ যখন সকালে ওঠার সুযোগ পেয়েছি, ভালোই লাগছে। ফারজাদ জিজ্ঞেস করল, পড়ালেখা কেমন চলছে? নাকি ফাঁকি টাকি দিস? আগে দিতাম নাকি? মানুষ ছোটবেলায় সবাই পড়ালেখায় ভালো থাকে। পড়ালেখা নষ্ট হয় বয়স বাড়ার সাথে সাথে। তা কেন? এখনো পড়ালেখার প্রতি মনোযোগ সরেনি,
তবে সময় হলে বুঝবি জীবনটা টুইস্টেড। যখন তখন পাল্টি খায়, সব উল্টপালট হয়ে যায়। এখন বুঝবি না? তোমার আমাকে এখনো ছোট মনে হয়? ইন্টারমিডিয়েট শেষ করব কদিন পর। তো কি, বুড়ি হয়ে গেছিস? ফারজাদ একটু এগিয়ে গেল ডান দিকে। বাড়ির সীমানা ঘেঁষে সামনে বাঁশের চ্যাগারের প্রাচীর, তার মাঝে নানান ফল ও কাঠের গাছপালা, নিচে শিশির ভেজা ঘাস। দিজাকে বলল, একটা চেয়ার নিয়ে আসতে পারবি? দিজা মুখ ফোলায়, বড় মামি একটুও ভুল বলেনি। তুমি একদম পাথুরে হয়ে গেছ, ফারজাদ। ফারজাদ চোখ ফিরিয়ে তাকাল। সঙ্গে সঙ্গে দিজা বলে ওঠে, ভাই। একটু অপ্রস্তুত দেখায় দিজাকে। এই এক সমস্যা তার কথার ব্যালেন্স নেই। ভদ্র ভাষা বলতে বলতে আঞ্চলিকে চলে যায়, আর ফারজাদকে ভাই বলতে পারে না, সাথে আপনি তুমি সম্বোধনে গুলিয়ে ফেলে। ফারজাদ মৃদু হেসে ফেলল দিজার দিকে তাকিয়ে। দিজা পুলকিত হয়ে ওঠে। ওই গোমরামুখোটা হেসেছে। সে নিজেও উজ্জ্বল এক হাসি দিয়ে বলল, স্বার্থপর। একটা চেয়ারের কথা বলছ? আমি বসব না? নাকি আমায় বসতে বারণ করে দিল ইনডাইরেক্টলি? ফারজাদ এত অস্পষ্ট উচ্চারণ করে বলল, আচ্ছা বসবি তুইও, এবার অপ্রয়োজনীয় কথা খরচা না করে দুটো চেয়ার আনো, যা। চেয়ার এনে দিল। ফারজাদ বসল। নিজের চেয়ার টেনে নিয়ে দিজা বসতে যাবে তখনই ফারজাদ আবার বলে, আমার ল্যাপটপ আর একটু টুল এনে দে তো, দিজা। দিজা সে কথায় পাত্তা না দিয়ে আরাম করে বসে তেরামি করে বলল, আর এক আনার কথাও শুনতে পারতাম না আমি আপনার। বহুত খাটিয়েছেন সকাল থেকে। ফারজাদ ভ্রু কুঁচকে তাকায়, ওই তোর সাথে দেখা হয়েছে 10 মিনিট খানেক, আর বহুত কখন খাটালাম? বড় ভাই আমি, তোর সিনিয়রদের কথা শুনতে হয় জানিস না? নাকি কলেজে রেগিং খাসনি এখনো? সে যাই হোক, কথাটা কেন জানি শুনতে মোটেই ভালো লাগলো না দিজার। কেন লাগলো না, সে জানে না। কেবল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ভাই না তুমি, সরি আপনি আমার শিক্ষক। দিজা চলে যায় বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও দিজা ফিরল না আর। ফারজাদ বিরক্ত হয়ে ডাকল মাকে, আম্মা আম্মা, আমার ল্যাপটপটা পাঠান তো কাউকে দিয়ে। অতঃপর মনে পড়ল, তার আরও একটা জিনিস দরকার এখন, যা আর কাউকে দিয়ে আনানো না। ফারজাদ উঠে গেল ভেতরে। নিজের রুমে গিয়ে পড়ার টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে লাইটার খুঁজল। না পেয়ে বিরক্ত হয়ে বেরিয়ে এলো রুম থেকে। রান্নাঘরে সিলিন্ডার গ্যাসে রান্না বসিয়েছে ফারহানা বেগম ও আফসানা বেগম। ফারজাদকে দেখেই আফসানা মাথায় ঘোমটা তুলে দিল। হাজার হোক ভাসুরের ছেলে। মিষ্টি হেসে বললেন, রাতে আইলা, দেখা তো করলা না। ফারজাদ বলল, অভিযোগগুলো সব বস্তা বেঁধে রাখো, বৌমা। এসেছি প্রায় মাঝরাতে। খাওয়ার টেবিলে কথা হবে। আম্মা, দিয়াশলাই দিন তো। ফারহানা বেগম চোখ গরম করে তাকালেন, তোর বাপ আসুক, বলবো আমি। সকাল সকাল ধোয়া উড়াবা তুমি? বজ্জাত ছেলে। ফারজাদের মুখে বিরক্তি, সে আব্বু আসুক, আসলে বলবেন না হয়। এখন দিয়াশলাই দিন। ফারজাদ চলে যায় বাড়ির পেছনে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম সিগারেট জমবে খুব। পেছনে ফারহানা বেগম গোমরা মুখে চেয়ে রইলেন। এ কি ধরনের ছেলে জন্মেছে তার ঘরে, যার কোনো ধরনই নেই? এ গ্রাম কেন, 10 গ্রামেও এমন একটা গোমরামুখও নেই বোধ হয়। ফারজাদ সিগারেট ধরিয়ে বাহাতের আঙুলের ভাঁজে চেপে ধরে ডানহাতে ল্যাপটপ খুলে কোলের ওপর চড়িয়ে পা দুটো ভাঁজ করে রাখল দিজার চেয়ারে। দিজা তা দেখল দোতলার পেছনে বারান্দা থেকে। মুখ শক্ত করে নাকমুখ কুঁচকে নিল। মনে মনে আওড়ায়, ওরে ব্যাটা সিনিয়র, আমাকে সভ্যতা শেখাচ্ছিলে না খুব?
আজ বড় মামা আর্থ থেকে আসুক একবার। প্রমাণসহ তোমার সভ্যতা বের করছি। আমায় তুলে দিয়ে সেই চেয়ারে পা দুলিয়ে সিগারেট খাওয়ার সুখ দুঃখে পরিণত করব আমি। দিজাকে চেনো না তুমি? দাঁত দিয়ে জিহ্বা কাটল। অস্পষ্ট স্বরে বলল, পরিণতি। হঠাৎই মনে পড়ে, একথা ফারজাদ শুনলে নিশ্চয়ই বলতো, মূর্খ, পরিণতি না, পরিণতি। আবার একবার তাকায় দিজা নিচের দিকে। ঘিয়ে রঙের একটা শাল চাদর গায়ে জড়িয়ে, সাদা লুঙ্গি ও সাদা চশমা পরিহিত এক যুবক বসে আছে বাগানের মাঝখানটায়। গালে খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, সিগারেটে পোড়া কালচে ঠোঁট, রহস্যজনক এক গড়ন পুরুষটির। না অভদ্রলোক বলা যায়, আর ভদ্রলোক তো মোটেই বলা যায় না। সাহেবী ভঙ্গিতে চেয়ারে পা তুলে সিগারেট মুখে দিয়ে ধোঁয়া ওড়াচ্ছে। অজান্তেই স্মিত হেসে ফেলল দিজা। ধীরে ধীরে সেই হাসি প্রসারিত হয়ে মুচকি হাসিতে পরিবর্তিত হয়ে যায়। ফারজাদ গিয়েছিল দুপুরের দিকে আব্বুর সাথে দেখা করতে আরতয়। ফিরেছে বিকেল পেরিয়ে। দুপুরের খাওয়াটাও হয়নি এখনো। ফিরে আগে গোসল নিয়েছে। তাও আবার বাথরুমের শাওয়ারে না, গোসল করেছে টিউবওয়েলের ঠান্ডা পানিতে। ফারহানা বেগম বহুবার নিষেধ করেছেন, এই ঠান্ডায় গোসল করাটা মোটেই জরুরি নয়। কে শোনে কার কথা? ফারহানা বেগম কলপারে এলে ফারজাদ বলল, আম্মা, এক কাপ কফি বানান তো গরম গরম। ফারহানা বেগম ভ্রুকুটি করেন, এই তুই ভাত খাইছিস? আইছে আমার শহুরে বাবু, সকাল দুপুর রাত কফি। আমাদের চাতেই চলে। ফারজাদ কফি নিয়ে এসে নিজের ঘরের বারান্দাতে দাঁড়াল। ঠিক বারান্দা না, ফারজাদের রুমের সাথে দোতলায় এটাকে রেলিং দেয়া খোলা জায়গা বলা চলে। তার শরীরে শীতের প্রভাব বরাবরই খুব কম বলা চলে। একটা পাতলা টি শার্ট পরে দাঁড়ালো এক হাত রেলিংয়ে রেখে। উত্তরের হাওয়া বইছে, যা শরীর ছুঁয়ে চলে যাচ্ছে। এই শরীরের লোমগুলো শিউরে উঠছে, গাটা কেঁপে কেঁপে উঠছে, ব্যাপারটা মন্দ লাগছে না তার। হঠাৎই রুমে কেউ প্রবেশ করল। তা বুঝেও ফারজাদ পেছনে ফিরে তাকাল না। বরং মানুষটি এগিয়ে এসে দাঁড়াল পাশে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠান্ডা হাওয়া বেশ জোরেই বইছে। ওড়নাটা উড়ে এসে ফারজাদের মুখে আটকে আবার উড়তে লাগল মুখের সামনেই। ফারজাদ বিরক্ত হয়ে ঘাড়টা কাত করে একটু পিছিয়ে নিল। উড়তে থাকা ওড়নাটা খপ করে ডান হাতে ধরে লাবণ্যর দিকে এগিয়ে দিয়ে বলল, ধর। নিজের ওড়না সামলে রাখো। লাবণ্য হাসল একটু। ওড়নাটা ধরে ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলল, শীত লাগছে না আপনার? লাগছে, তবে চলনসই। শীত তো তোরও লাগার কথা, একটা পাতলা ওড়না জড়িয়ে আছিস শুধু গায়ে। লাবণ্য জিজ্ঞেস করে, ঢাকাতে কোথায় থাকেন আপনি? এখন আপাতত মহানগর রাজারবাগের এর পাশে শান্তিনগর আছি। কেন, তুই যাবি নাকি ঢাকা? লাবণ্য তাকালো ফারজাদের দিকে, যেতে তো ইচ্ছে করে, তবে। ফারজাদও তাকালো এবার, তবে কি? চোখটা তড়িঘড়ি নামিয়ে নিল লাবণ্য। যেন কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়। দ্রুত বলল, ইচ্ছে করলেই তো আর যাওয়া যায় না। ফারজাদ অবুঝের মতো প্রশ্ন করে, তাহলে কি করলে যাওয়া যায়? লাবণ্য জবাব না দিয়ে কেবল সন্তর্পণে আর চোখে তাকালো ফারজাদের দিকে। ফারজাদ জিজ্ঞেস করে, তোকে নাকি আগামীকাল দেখতে আসছে, শুনলাম। লাবণ্য নিষ্প্রভ, ক্ষীণ স্বরে উত্তর দেয়, হু। ফারজাদ কফির মগে চুমুক দিয়ে একবার ঘুরে তাকিয়ে দেখল লাবণ্যর অচঞ্চল মুখটা। একদৃষ্টে চেয়ে আছে মাঠের প্রান্তরে ঘন হয়ে আসা কুয়াশার দিকে। সে এখানে দাঁড়িয়ে থাকলেও নেই সে এখানে। হারিয়ে গেছে কোথাও। হঠাৎই জিজ্ঞেস করল, জীবনটা কেমন, ফারজাদ ভাই? ফারজাদ মাঠ পেরিয়ে ওই দিগন্তের আকাশের দিকে চেয়ে বলল, জীবনকে বর্ণনা করা যায় না, তবে জীবন সুন্দর, যদি সেখানে চাওয়া না থাকে। তাহলে তো জীবন স্বার্থপর, ফারজাদ ভাই।
তার কাছে চাইতে নেই, নিজের চাওয়াগুলো তার ধারাবাহিকতায় বলি দিয়ে দিতে হয় বরং। ফারজাদ হাসল মৃদু, তুই যা চেয়ে না পেয়ে জীবনকে দোষারোপ করছিস, খোঁজ নিলে দেখবি তা নিজের জীবনটাকেই পুড়িয়ে এক মুঠো কাঠকয়লার রূপে হাতের মুঠোয় চেপে বেঁচে আছে। লাবণ্য ছটফটিয়ে উঠল যেন নীরবে। ফারজাদ তা খেয়াল করে, আবার কফিতে চুমুক দেয়। লাবণ্য হাওয়ার তোরে একটু শিউরে উঠে দুহাত দ্বারা নিজের দুহাতের বাহু চেপে ধরে। একবার অদ্ভুত দৃষ্টিতে তাকায় পাশে দাঁড়ানো জটিল, সদ্য ভেজা ভেজা পুরুষটির দিকে। চোখ ফিরিয়ে দ্রুত বলে, আচ্ছা থাকেন। আম্মা ডাকছে, যাই আমি। ফারজাদ পেছনে ফিরে তাকিয়ে দেখল একবার লাবণ্যর চঞ্চল পায়ের প্রস্থান। এ বাড়ির সব পুচকে পুচকে মেয়েগুলো বড় হয়ে গেছে বেশ। অবশ্য মেয়েটা আগে পরেই এমন অদ্ভুত আচরণ। খুব বেশি কথা বলে না, খুব বেশি হাসে না, আবার হুটহাট উত্তেজিত হয়ে যায় খুব। তবে ফারজাদকে এড়িয়ে চলার ক্ষমতা নেই এ বাড়িতে কারও। তেমনি লাবণ্যও পারে না বোধ হয়। ফারজাদ ভ্রু কুঁচকে আবার ফিরে তাকালো বিস্তর মাঠের দিকে। দিনের আলো ফুরিয়ে আসছে। এই ফসলহীন মাঠ এখন ঢেকে যাবে অন্ধকারের তলায়। মাগরিবের আজান শোনা গেল। মসজিদটা ফারজাদদের বাড়ি থেকে সামান্য দূরে। গ্রামে তাদের বাড়িটা এক বিশিষ্ট বাড়িই বটে। এই গ্রামের মানুষ সাধারণত চাষাবাদ অথবা ব্যবসা করেই জীবিকা চালায়। গ্রামের কাউন্সিলর ফারজাদের চাচাতো চাচা। গ্রামের সবচেয়ে বড় গাংটা ফারজাদের বাবা আজাদ খান সাহেবের। সেই গাঙের মাছেই চলে আজাদ সাহেবের মাছের আড়ত। ফারজাদের দাদার আমলের করা বিল্ডিং বাড়িতে দোতলা তুলেছেন আজাদ সাহেব। বেশ আধুনিক করেই করা ফারজাদদের বাড়ি। বিঘাখানেক জায়গা জুড়ে বাড়ির সীমানা। দেখতে বাগান বাড়ির মতো লাগে। ফারজাদ ঘরে চলে এলো বারান্দা থেকে। ফরিদ কাকার বদলে যদি গরুর খাবার আজাদ সাহেব দিতে যান, এক্ষুনি একটা ঝাড়ি মারবেন, দামড়া ছেলে, নামাজ কালাম নাই। শহরে পড়তে দিয়া বিরাট ভুল করছি তরে, ফারজাদ। চল, আয় মসজিদে যাই, নামাজ পড়ে আইবি আমার লগে। তবে ঘরে এসেও বিশেষ লাভ হল না তার। আজাদ সাহেব এসেই শুরু করলেন, ফারজাদ চল, ইমাম সাহেব তরে দেখবার চাইছে। চল আমার লগে, নামাজের পর একটু দোয়া নিয়ে আসবনে, চল। ফারজাদ হা করে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। সবার কাছে ফারজাদ বিশেষ কিছু হলেও দাদু, মা আর এই লোকের কাছে সে এখনও হাফ প্যান্ট পরে টায়ারের পেছনে লাঠি নিয়ে ছুটে বেড়ানো ছোট ফারজাদ। দিজা এবার ইন্টার পরীক্ষার্থী। তবে মাস দুয়েকের মতো দেরি আছে এখনও পরীক্ষার। শীতকাল যাচ্ছে। ওদের বাড়িটা প্রায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদরেই। তবে গৌরীপুর নানির বাড়িতেই ছোটবেলায় মানুষ দিজা। দিজার মতে বাবা বিদেশ থাকার এই একটা সুবিধা। ছোটবেলা থেকে মায়ের সাথেই মামার বাড়িতে থাকত। বাবা দেশে না থাকায় দাদির বাড়ির সাথে বিশেষ খাতির ছিল না তার। এরপর যখন ছোট মামা অর্থাৎ লাবণ্যর বাবা ঢাকা থেকে বাড়িতে এসে বসবাস শুরু করল, তখন দিজার মা দিল রুবা বেগম দিজা ও তার ছোট ভাই দিহানকে নিয়ে শ্বশুরবাড়ি থাকা শুরু করেন। কিন্তু দিজার এ বাড়িতে যাতায়াত থেমে থাকেনি। সে এখানে এসেছে দুদিন হল। তার আসার পরের দিন মাঝরাতে এসে পৌঁছেছে ফারজাদ। মূলত তার এবারের আগমন নানুর হাতের শীতের পিঠা বোধ হয়। অথচ সকাল থেকেই অজানা কারণেই মনটা গুমোট হয়ে আছে তার। বড় মামি এসে অনেকবার ডেকে গেলেও বের হয়নি। হঠাৎই ভারী পায়ের শব্দ এগিয়ে এলো বারান্দার দিকে। রুমের লাইট জ্বলে উঠল। ফারজাদ এসে বসল পাশের চেয়ারটায়। গম্ভীর মুখে প্রশ্ন করল, এভাবে এখানে বসে আছিস কেন? কি ভাবছিস? উহু, ভাবছি না। ঠান্ডা লেগে যাবে তো, রুমে গিয়ে গরম কাপড় জোড়া গায়ে, যা। ঠান্ডা লাগছে না। ফারজাদের গলাটা এবার কড়া শোনায়, ঠান্ডা লাগছে কিনা তা শুনতে চাইনি। কিছু বললাম,
সে অনুযায়ী কাজ কর। হুকুম করছেন? করছি। দিজার তর্ক করার মানসিকতা নেই আপাতত। আস্তে করে উঠে রুমে গিয়ে নিজের চাদরটা খুঁজল, পেল না। হঠাৎই মনে পড়ল সকালে চাদরটা ফারজাদকে দিয়েছিল। লাবণ্যর একটা চাদর গায়ে চড়িয়ে ভার মুখে বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। তখনই ডাক এলো ফারজাদের, এদিকে আয়, বসো এখানে। কোনো তেরামো করতে ইচ্ছে করল না এখন আর। আস্তে করে হেঁটে গিয়ে বসল ফারজাদের পাশের চেয়ারটায়। ফারজাদ প্রশ্ন করে, কি হয়েছে? মন খারাপ কেন? দিজা কোনোরকম ভনিতা না করে সরাসরি বলল, জানি না, তবে ভালো লাগছে না। নিজেকে জিজ্ঞেস কর, কেন খারাপ লাগছে? দিজা কিছুটা অবাক হয়ে বলল, উত্তর পাব? পাবি। দিজা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল বাড়ির সামনের অন্ধকার রাস্তার দিকে। কিছুটা সময় নিয়ে তারপর বলল, জানি না আজকাল কেন জানি আজব আজব অনুভূতি হয়। হঠাৎ করেই মন খারাপ হয়ে যায়, কারণটা আমি নিজেও বুঝতে পারি না। খুব অস্থির লাগে। সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। একা থাকতে ভালো লাগে, হুটহাট খুব চঞ্চল হয়ে পড়ি। শুধু মনে হয় কিছু একটা নেই, কিছুর অভাববোধ করি। কিন্তু ভাবলে তেমন কিছুই মনে আসে না যেটার অভাব আছে আমার। দিজা থামল, তবে মনে হলো আরও অনেক কিছুই বলার আছে তার, কথা ফুরোয়নি। ফারজাদ হাসল একটু। নিঃশব্দ হাসি আধো অন্ধকারে দিজার চোখে পড়ল না। বলল, ভয়ঙ্কর একটা বয়স পার করছিস। সাবধানে চলাফেরা করিস, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দিজা অবুঝের মতো প্রশ্ন করে, কিসের দুর্ঘটনা, কেমন দুর্ঘটনা? ফারজাদ উঠে দাঁড়িয়ে বলল, তা তুই নিজেই বুঝতে পারবি ঘটলে। তবে মনকে প্রশ্রয় দিস না একদম। মন যা বলে, মনের যা ভালো লাগে তা থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা কর। হেঁটে চলে যেতে বলল, দাদি ডাকছে তোকে, নিচে আয়। ফারজাদ চলে যায়। হঠাৎই ফারজাদ চলে কেন গেল তাও বুঝতে পারল না দিজা। হতবুদ্ধি হয়ে বসে রইল কিছুক্ষণ। কি বলে গেল ফারজাদ? কি হবে তার সঙ্গে? কিসের থেকে দূরে থাকতে বলে গেল? মাথা ঝাঁকাল পাগলের মতো করে। এই ছেলে আইনের লোক হয়েই জন্মেছে বোধহয়। এখন না হয় প্রশাসনে যোগ দিয়েছে। তবে চিরদিনই এমন হেয়ালি করে কথা বলার স্বভাব আছে। দিজার এবার মন খারাপের চেয়ে বেশি চিন্তা হতে শুরু করল, সাথে রাগও। পিঠা বানানোর উৎসব লেগেছে আজ বাড়িতে। ফারজাদের দাদি আমেনা বেগম, বয়স তো ভালোই হয়েছে, তবে শখ আহ্লাদ 16 আনা রয়েছে নাতিনাতনি নিয়ে আনন্দ ফুর্তি করার। লাবণ্যর ভাই লিমন, ফারজাদ, দিজা, ফারজাদের ফুফাতো 2 বোন নিপা ও রূপা, ছোট ফুফুর ছেলে নিবিড়, সবগুলো বসে আছে মাটির চুলোকে ঘিরে। সেখানে এক একটা করে ভাপা পিঠা উঠছে, সবগুলো হৈহুল্লোড়ে মেতে উঠছে, কে নেবে সেই পিঠাটা। ফারজাদের সে বয়স নেই, সে ওদের সঙ্গে যোগও দেয়নি, তবে দাদির মন রক্ষার্থে বসতে হয়েছে। ফারজাদের 2 বোন এসে এখনো পৌঁছায়নি অবশ্য। তারা আজ সংসারী হয়ে গেলেও এ বাড়িতে এলে যেন সবগুলো আবার শৈশবে ফিরে যায়। পিঠার উৎসব বেশ কিছুক্ষণ চলার পর সবাই উঠে যার যার ঘরে যাবে, সেই সময় হঠাৎই গেল কারেন্ট চলে। গ্রামের বাড়ির পরিচিত দৃশ্য আর কি। সকলে একযোগে চিৎকার করে ওঠে খুশিতে। ফারজাদ বিরক্ত হল। ল্যাপটপে চার্জ নেই, তার ইচ্ছে ছিল এই সময়টুকু চার্জ দিয়ে রাতে কাজ করবে নিজের। ফারজাদ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ির পেছনের বাগানে চলে এলো। সকলে এসে আবার জড়ো হলো চুলোর পাশে একটু তাপ নিতে। অথচ দিজার কেন জানি এসব ভালো লাগছে না। সে কোথাও হারিয়ে আছে সে। কিছু একটা তাজা হয়েছে ভেতরে আবার। এই অভাববোধটা বহুদিন চাপা ছিল ভেতরে। অথচ আজ সকাল থেকে বুকে খোঁচাচ্ছে কিছু একটা। দিজা উঠে পড়ল চুলোর পাশ থেকে।
লাবণ্য জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস দিজা? দিজা উত্তর দিল না, কেবল মাথা নেড়ে ইশারা করে দেখালো সামনের দিকে। অন্ধকারে হয়তো তা দেখা গেল না। ধীর পায়ে হেঁটে বাগানের দিকে যায়। অন্ধকারের সঙ্গে কুয়াশা মিশে আরো জটিল লাগে ঠান্ডা পরিবেশটা। দিজা ভেজা ঘাসে হেঁটে ফারজাদের লম্বাটে আবছায়া লক্ষ্য করে এগিয়ে গিয়ে পাশে দাঁড়াল। ফারজাদ কিছু বলার আগেই দিজা বলল, অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারজাদ সে কথার জবাব না দিয়ে বলল, দলবল রেখে ঠান্ডার ভেতরে এখানে কেন এসেছিস? দিজা হাসল সামান্য, আমিও মনে হয় আপনার মতো গোমরামুখ হয়ে যাচ্ছি। ওসব ভালো লাগছে না, নীরবতা ভালো লাগছে। ফারজাদ জিজ্ঞেস করল, প্রেমে টেমে পড়েছিস নাকি? বুঝতে পারছি না। কথাটা মনের অজান্তেই বলে ফেলে নিজেই একটু অপ্রস্তুত হয়ে পড়ল দিজা। প্রসঙ্গ এড়াতে বলল, আগুন জ্বলাবেন বাগানে? কারেন্ট কখন আসবে কে জানে? জ্বলাবেন না, জ্বালাবেন। কথা শিখবি কবে তুই? ফারজাদের কথায় নাকমুখ কুচকায় দিজা, ধুর। সবসময় অত শুদ্ধতা শেখাতে আসারই বা কি দরকার আপনার? আছে দরকার। এককালে তুই আমার ছাত্রী ছিলি। এসব উল্টোপাল্টা কথা লোকের সামনে বললে আমার জাত যাবে। দিজার মনটা আচমকাই হালকা লাগে। এতক্ষণ কেন গুমোট হয়েছিল তা সে জানে না। তবে এখনই বা কেন ভালো লাগছে সেটাও তার অজানা। ফারজাদ মোবাইলের ফ্ল্যাশ অন করল, সেই আলোতে দুজনে গিয়ে গোয়ালের পাশে খড়ির ঘর থেকে কয়েকটা শুকনো লাকড়ি নিয়ে এলো। দিজা কৃত্রিম চিন্তিত হয়ে বলল, এখন শুকনি পাতা পাওয়া যাবে না, তাইলে উপায়? শুকনি পাতা পাওয়া গেলেও যেতে পারে, তবে অ্যাকচুয়ালি ওটা শুকনো পাতা হবে যেটা পাওয়া যাবে না। ফারজাদের বাঁকা করে দেওয়া কথার খোঁটায় দিজা কটমটিয়ে ওঠে, আপনার সাথে এজন্যই আমার কথা বলতে ইচ্ছে করে না। থাকেন আপনি, গেলাম আমি। ফারজাদ আবার বলে, মূর্খ ওটা আপনি না, শুদ্ধ ভাষায় আপনি হয়। দিজার মনটা চাইল হাফ বালতি পানিতে ডুবে মরে যেতে। এরকম একটা সিরিয়াস সময়ও যে মানুষ ভাষা শেখায়, তার সাথে রাগভিমান করারই বা উপায় কি? সকাল সকাল বাড়িতে খুব তোড়জোড় চলছে। রান্নাবান্না, ঘরবাড়ি পরিষ্কারে বাড়ির মহিলারা খুব ব্যস্ত। এরই মাঝে চলে এলো বাড়ির বড় দুই মেয়ে, ফিরোজা আর ফারিন। এ দুজনের নাম ওদের দাদি সাজিদা বেগম রাখলেও ফারজাদের নামটা রেখেছিলেন ফারজাদের নানা। ফারহানার ফার আর আজাদের জাদ মিলে ফারজাদ। ফারজাদ ফারিনের বড় হলেও ফিরোজার ছোট। ওরা এসে পৌঁছেছে বেলা 10টার দিকে। এই সময়টায় সকলে ঘুম থেকে উঠে সকালের খাওয়া সেরে নিলেও ফারজাদ ঘুমাচ্ছে। এমনকি তাকে গিয়ে ডাকার উপায় নেই কারো। বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে বহু আশকারাতেই মানুষ হয়েছে ফারজাদ। ফারহানা বেগম রুই মাছ কাটতে বসেছেন উঠানের একপাশে। ফারজাদদের বাড়িটা একটু অদ্ভুত। দোতলা আধুনিক বাড়ি হলেও বাড়ির ভেতরটাই কেবল আধুনিক। বাড়ির পেছনে সদর দরজা থেকে বেরিয়ে বাহির আঙিনার পেছনে ফটক অবধি মাঝারি এক উঠান, তার চারপাশ জুড়ে বিশাল গোয়াল, খড়ির ঘর, পুরনো রান্নাঘর, কলপার, আর একটা বাংলা ঘরও আছে। উঠানের গেট পেরোলে বাড়ির পেছনে যাওয়া যায়। আর বাড়ির সামনের দিকটায় গ্রামের রাস্তা। ফারজাদ লুঙ্গির গিট্টু এক হাতে চেপে ধরে অপর হাতে একটা সাদা পাঞ্জাবি ধরে ফারহানার কাছে গিয়ে দাঁড়াল। লাবণ্য পাশেই বসে চাউল খুঁটছে। ফারজাদ পাঞ্জাবিটা ফারহানার কাঁধের ওপর রেখে লুঙ্গিটা শক্ত করে বেঁধে নেয়। ঢাকায় 3/4 প্যান্ট পরে অভ্যাস, এখানে এলে লুঙ্গি সামলাতে চাপ নিতে হয় বেচারাকে। লুঙ্গি বেঁধে বলল, আম্মা, পাঞ্জাবিটা ধুয়ে দেবেন তাড়াতাড়ি। এটা পরে জুমা পড়তে যাব। ফারহানা মাছের আইস মাখা হাতে অসন্তুষ্ট চাহনিতে তাকায়। নজর যেন কথা বলছে, দেখতেছিস না হাতে নোংরা? আর তোর কি কাপড়ের আকাল পড়ছে,
এইটা পড়ে যেতে হবে। ফারজাদ তো অন্তর্যামী। ঠোঁট বাঁকিয়ে চাহের মতো করে নাকমুখ কুঁচকে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। লাবণ্য অদ্ভুত নজরে চেয়ে আছে সদ্য ঘুম থেকে উঠে আসা সাহেব পুরুষটির দিকে। ফারজাদের চোখ তো ক্যামেরা। দ্রুত চোখ নামিয়ে বলল, আমি ধুয়ে দিচ্ছি, দেন পাঞ্জাবিটা। পাঞ্জাবিটা দিয়ে ফারজাদ বলে, আপনি আমার পাঞ্জাবি না ধুয়ে আগেই মাছ কাটতে বসেছেন কেন? কাহিনী কি? বাড়িতে কোনো শোক পালন হবে নাকি? সাজিদা বেগম হেসে বললেন, হারামজাদা, তোর কথাবার্তা জীবনে বদলাইল না। শোক কেন হইব, খুশির কথা। লাবণীরে দেখতে আইতেছে, কাইল কইলাম না তোরে। ফারজাদের বিরক্তিমাখা মুখটা বদলে একটু ভ্রুটা জড়িয়ে গেল। নিচের দিকে তাকিয়ে মৃদু হাসল, কিঞ্চিত হাসিমুখেই লাবণ্যর দিকে তাকিয়ে এক ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টাল। মৃদু মাথা দুলিয়ে বলল, শুভেচ্ছা। লাবণ্য সৌজন্যমূলক সামান্য ঠোঁট বাঁকায়। অথচ চেয়ে রইল রহস্যজনক ওই পুরুষটির চলে যাওয়ার পানে। সাদা লুঙ্গি আর তার ওপর চওড়া এক শাল গায়ে। হাঁটছে লুঙ্গিটা বাহাতে উঁচিয়ে তুলে ধরে। মাথায় ঘন চুল, উজ্জ্বল শ্যামলা বর্ণের ওই পুরুষটা এমন অনুভূতি শূন্য কেন? সব বোঝে সে, তা জানে লাবণ্য। অথচ তবুও কেমন কঠোর তার অবুঝের ভান। এই ছেলেটার কোথায় আটকে যায় মানুষ? নিষ্ঠুর, দায়সারা ভাব ছাড়া আছে কি তার মাঝে? তবুও লাবণ্য আটকে গেছিল বহু বছর আগে এই রহস্যজনক পুরুষটির মাঝে। তার চোখের বিরক্তি, মুখের দুর্লভ হাসি, বিচক্ষণ ভাবনা, আর নিখুঁত চলন। অথচ তাকে চাইতে শুরু না করলে কেউ বুঝতেই পারবে না কতখানি ধারালো এই পুরুষের বেপরোয়া পদক্ষেপ আর বহুরূপী আচরণের নিষ্ঠুরতা। সর্বোচ্চ মারাত্মক নীরবে এড়িয়ে চলার পদ্ধতি। ফারজাদকে খাবার বেড়ে দিল ফিরোজা। ফারজাদ খেতে শুরু করলে পাশে বসে জিজ্ঞেস করে, বিয়ে শাদী করবি কবে? বিয়ের বয়স তো পার হয়েছে বহু আগে। ফারজাদ খাবার নাড়াচাড়া করতে করতে থামল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, আসলেই পার হয়েছে? আচ্ছা, আমার খেতে বসায় সমস্যা, নাকি তোদের খেতে দেওয়ায়? যখনই টেবিলে এসে বসছি, কারো না কারো ভাঙা রেডিও অন হয়ে যাচ্ছে। ফিরোজা প্রতিবাদ করে ওঠে, কেন, তোর ভেতরে দোষ নেই? মানুষ তোর মতো আছে, ফারজাদ। তুই নিজেই বলতো তুই কেমন? ফারজাদ গালে থাকা খাবারটুকু গিলে বলল, কেমন? তোকে আব্বা প্রশাসনে দিয়ে ঠিক করেনি। আব্বা দেয়নি, আমি গেছি। গেছিস কেন? দিন দিন আরো রহস্যজনক হয়ে উঠছিস। ফারজাদ বিরক্ত হয়, কিসের রহস্য দেখতে পাচ্ছিস আমার ভেতরে? রহস্য বলতে যা বোঝায়, বুঝিস তা? থাক, তা নাই বা বুঝলাম। এই মৃত মানুষের মতো চলাফেরা তোর, কোনোরকম চিন্তা, চমকানো, মানুষের কথার ঠিকঠাক জবাব, কোন স্বাভাবিকতা আছে তোর মাঝে? মনে হয় যেন নরক থেকে নেমে আসা এক নিষ্ঠুর দেবতা তুই। যে সব বোঝে চোখের পলকে অথচ থাকে নির্বিকার। ফারজাদের সঙ্গে ফারজাদের মতো করে কথা একমাত্র ফিরোজা বলতে পারে। ফারজাদকে খুব করে চেনে আর জানে একমাত্র এই মানবী। ফারজাদ ভাবলেশহীনভাবে বলল, তারপর? ফিরোজা ক্ষেপে উঠল, তারপর কি? এভাবে কতদিন? কি করছিস, কি চলছে তোর জীবনে? কেমন তুই বলতো? কত রকমের তুই? প্রতি মুহূর্তে এক একটা তুইকে খুঁজে পাওয়া যায়। ফারজাদ হাসল, দেখ, কিছু কিছু মানুষের ভেতরটা হয় ফাঁপা, আসলে কিছুই নয়, শুধু ভং ধরে থাকে, তাতে মনে হয় সে কি না কি। অথচ সবটাই আসলে নিজের উদাসীন স্বভাব ছাড়া আর কিছু না। আমি হচ্ছি সেই জাতের পাবলিক, যার জীবনে কোনো রহস্য নেই, অথচ আমার ভাবাবেগহীন চালচলন তোদের এত এত ভাবতে বাধ্য করে।
আচ্ছা, আমি কি স্বাভাবিক না? ফারজাদ, ভালো হ। আর 5টা মানুষের মতো চললে সমস্যা কোথায় তোর? ফারজাদ যেন শুনতেই পেল না সেই কথা। বলল, ছাদে আমার টি শার্ট শুকাতে দেওয়া, তুলে আনো। আব্বা বাজারে যেতে বলেছে। ফিরোজা বিরক্ত হয়ে উঠে যায়। ড্যাশ বাজার থেকে ফিরল ফারজাদ মিষ্টি, দই, কয়েক বোতল কোক আরও কিছু মশলাপাতি নিয়ে। 12টা পার হয়ে গেছে। আজাদ সাহেব তাড়া দিল ফারজাদকে, জলদি গোসল কর, নামাজে যাইতে হইব তো। ফারজাদ বলল, এতে এত ব্যস্ত হওয়ার কি আছে? যেতে হবে, হবে। চিৎকার করে বাড়ি মাথায় না তুললে হয় না যাওয়া? আজাদ সাহেব হতাশ শ্বাস ফেললেন, তোর মতন মরা তো আর না কেউ। তোর ভিতরে জান আছে নাকি? সবকিছুতে বিরক্ত হোস, কি ভালা লাগে তোর, কত? ফারজাদ বলল, কখন আসবে মেহমান? আজাদ সাহেব বললেন, তোর আম্মা নইলে বৌমারে জিগা। এখনো মসজিদে খুতবা শুরু হয়নি। ফারজাদ নিজের রুমের বাথরুমে গোসল করার উদ্দেশ্যে ঢুকল। গোসল শেষে দেখল কিছুই সে নিয়ে আসেনি কলপার থেকে। বাথরুমের দরজা খুলে চিৎকার শুরু করে, আম্মা, আমার তোয়ালে আর লুঙ্গি দিয়ে যান। ফারহানা বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। এই ছেলেকে নিয়ে তার হয়রানির শেষ নেই। রান্নাঘরে দিজা দাঁড়ানো। তাকে বললেন, যা তো দিজা, সাহেবের তোয়ালে দিয়ে আয়। তোয়ালেটা কলপারে পেলেও লুঙ্গি শুকাতে দেওয়া হয়েছে বাগানে। বাগানে ঢুকেই দিজার চোখ যায় গোত্রাতের পড়ে থাকা ছাইয়ের দিকে। চেয়ে রইল কয়েক মুহূর্ত। কাল রাতে প্রায় অনেকক্ষণ ফারজাদের সঙ্গে বসেছিল সে আগুনের পাশে। সেদিকে তাকিয়ে মুচকি হেসে লুঙ্গিটা তুলে নিয়ে চলে এলো ফারজাদের রুমে। বাথরুম থেকে পানির আওয়াজ আসছে। ফারজাদের হাতে লুঙ্গি ও তোয়ালে দিল, তা নিয়ে ফারজাদ দরজা আটকে দেয় বাথরুমের। ফারজাদের রুমটাও ফারজাদের মতোই ভিন্ন রকম। বিভিন্ন রকম বইয়ে ঠাসা চারপাশ। তার মাঝে বেশি হল ক্রাইম এন্ড পানিশমেন্ট টাইপ বই। বিছানার ওপর ল্যাপটপটা পড়ে আছে। বিছানার চাদর অগোছালো, জানালা খোলা থাকলেও পর্দাটা টেনে দেওয়া, যার কারণে রুমটা অন্ধকার আর বিস্তর এলোমেলো লাগছে। দিজা বিছানাটা ঝেড়ে জানালার পর্দাটা সরিয়ে রাখল। ল্যাপটপটা ডেস্কটপ টেবিলের ওপর রেখে পুরো ঘরটা গুছিয়ে শেষে ঝাড়ু দিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পুরো ঘরটা একবার দেখল, এবার ভালো লাগছে দেখতে। তখনই ফারজাদ বের হয় বাথরুম থেকে। পরনে সাদা লুঙ্গি, ঘাড়ে তোয়ালে ঝুলছে, খালি গা, এখন চোখে সাদা চশমা নেই। দিজা সেদিকে তাকাতেই গাটা কেমন শিহরিত হয়ে উঠল তার। দ্রুত দৃষ্টি নামিয়ে চঞ্চল পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। ফারজাদ সেদিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তোয়ালেটা ছুঁড়ে ফেলল কাউচের ওপর। ড্যাশ দুপুর 3টার দিকে এলো লোকজন। তারা এসে বসার ঘরে বসে আছে। এদিকে লাবণ্যকে শাড়ি পরানো হয়েছে, আফসানা বেগম নিজের কিছু গহনা বের করে দিল। আমেনা বেগমের মতে, পাত্রপক্ষের সামনে মেয়েদের নতুন বউয়ের রূপে উপস্থাপন করলে পাত্রপক্ষের লোকের চোখে ধরে ভালো। ফারিন সাজিয়ে দিল লাবণ্যকে। দিজা নিজেও একটা শাড়ি পরেছে, খয়েরি রঙা, বড় মামির শাড়ি। সে নিজে সাজতেন ব্যস্ত। ফারজাদ ও লাবণ্যর বাবা আলম সাহেব এসে তাড়া দিল মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসতে। লাবণ্যকে যতটা সাজানো হয়েছে সাধারণ, মার্জিত বলা চলে। তবে দিজা ভারী সেজেছে, যে কারণে তার সাজ শেষই হচ্ছে না। লাবণ্যর মুখে চাঞ্চল্য নেই। চোখটা গভীরে হারিয়ে আছে, চোখের দৃষ্টি যেন ইহজগতে নেই তার। রোবোটিক লাগছে দেখতে, যেভাবে চালানো হচ্ছে চলছে। তাকে সিঁড়ি ভেঙে নিচে নামিয়ে আনা হল। বসানো হল পাত্রের মুখোমুখি। ফারজাদ দাঁড়িয়েছে পাত্রের পেছনে। পাত্রের চাচাতো ভাই,
চাচি, বাবা, মা, পাত্র ও তার বড় বোন এসেছে। বেশ অনেকেই বলা চলে। আমেনা বেগম প্রথমেই ছেলেকে জিজ্ঞেস করলেন, নাম কি গো তোমার? ইরফান হোসাইন। স্পষ্ট কণ্ঠস্বর। দিজা নেমে এলো সে সময়ের ইঞ্জিনে পায়। তাকে দেখতে বেজায় চঞ্চল আর মিষ্টি লাগছে। সকলে একসঙ্গে তাকায় সেদিকে। সামনে গিয়ে বসতে যায়, দিলরুবা চোখ রাঙালেন। দিজা আড়ালে মুখ ভেঙচিয়ে এসে ফারজাদের পাশে দাঁড়াল। ফারজাদ আস্তে করে বলল, বিয়েটা কার, দিজা? তুই এমন ভূত সেজেছিস কেন? দিজা মুখ ভেঙচায়, আপনার মতো অশরীরী এসব বুঝবে না। বাড়িতে লোক এসেছে। কদিন পর অনুষ্ঠান হবে বড় করে। আর একটা সুযোগ যখন পাইছি সাজার, হাতছাড়া করব কেন? ফারজাদ সামনের দিকে তাকিয়ে মাথাটা দিজার দিকে সামান্য এগিয়ে নিয়ে আস্তে করে বলে, পাইছি না, পেয়েছি। ইরফানের মা রিনা বেগম লাবণ্যকে জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? লাবণ্য সুলতানা। পড়ালেখা কোথায় করছ? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, অনার্স সেকেন্ড ইয়ার। যাতায়াতে সমস্যা হয় না? নিয়মিত ভার্সিটিতে যাই না। হঠাৎই এক অবাঞ্ছিত প্রশ্ন করে বসলেন রিনা বেগম, কোথাও পছন্দ আছে তোমার? থাকলে বলতে পারো, লুকানোর কিছু নেই। আফসানা বেগম একটু সপ্রতিভ হয়ে তাকালেন মেয়ের দিকে। লাবণ্য মেঝের দিকে চেয়েছিল, আস্তে করে মাথাটা তুলে ইরফানের দিকে তাকালো মুহূর্ত খানেকের জন্য। পেছনেই ফারজাদ দাঁড়ানো। ফারজাদ নির্লিপ্ততা ভঙ্গিতে চেয়ে আছে লাবণ্যর দিকে। দিজা নজর থেমে যায় লাবণ্যর দৃষ্টিতে। জহুরি নজরে চেয়ে রইল সেও, লাবণ্যর দৃষ্টি অনুসরণ করে সন্ত্রপণে সেও তাকায় ফারজাদের দিকে। লাবণ্য ফারজাদের চিকন সাদা চশমার ফাঁকে নির্বিকার ওই চোখে গাঢ় দৃষ্টি রেখে শক্ত মুখে মৃদু ঘাড় নাড়ে, উহু, নেই পছন্দ। আফসানা বেগম সহ বসার ঘরে উপস্থিত সকলে আটকে রাখা শ্বাস ছাড়ল এতক্ষণে। লাবণ্য স্পষ্টভাষী মেয়ে, বেশ গম্ভীর আর স্বাধীনচেতা। তার ওই গম্ভীর চোখে সামাজিক ভীতি নেই। পছন্দ থাকলে হয়তো বলতে দ্বিধা করত না। ইরফানের বাবা জিজ্ঞেস করল, আমাদের কাছে কোনো চাওয়া আছে তোমার, যেটা তুমি পূরণ করতে চাও? কিছুক্ষণ সময় নেয় লাবণ্য। লাবণ্য আর চোখে আবার ফারজাদের দিকে তাকায়। ফারজাদ সাদা পাঞ্জাবি পরেছে, হাত দুটো বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে আর চোখে তাকালে ফারজাদের বুক অবধি দেখা যায়। সে আজ আর ফারজাদের ওই দুর্বোধ মুখটা দেখতে চেষ্টা করল না। সেখানে কি আছে গভীর নিষ্ঠুরতা ছাড়া? আস্তে করে বলল, পড়ালেখা চালিয়ে যেতে চাই আমি। এম ড্যাশ। রাত 10টার মতো বাজে। মেহমান চলে যেতেই দিজা শাড়ি খুলে ফেলেছে, সকল সাজ ধুয়ে ফেলেছে, অথচ কথা ছিল বিকেলে সে ঘুরতে যাবে, ছবি তুলবে। মুখের সেই চঞ্চলতা নেই তার। লাবণ্যর ঘরের ছোট্ট সোফার ওপর পা তুলে বসে আছে নির্বিকার। লাবণ্য বাথরুম থেকে বের হয়ে এলো, তার দিকে তাকায় দিজা। চোখের শিরাগুলো লালচে হয়ে আছে। দিজার মুখটা গম্ভীর। লাবণ্য কান্না লুকাতে মুখ ধুয়েছে। অথচ জানে না বোধ হয়, মুখে পানি ছিটিয়ে চোখের আর্তনাদ ঢাকা যায় না। লাবণ্য এসে বিছানায় বসে মৃদু হাসে দিজার দিকে তাকিয়ে। দিজার মুখভঙ্গির কোনো পরিবর্তন হল না। কেমন রসকসহীন স্বরে জিজ্ঞেস করল, বিয়ে কেন করছিস, লাবণ্য আপু? দিজার প্রশ্নটা যেন বুঝতে পারেনি, সেভাবে তাকায় লাবণ্য দিজার দিকে। দিজার চোখে মুখ অন্যরকম লাগছে দেখতে। একটু অপ্রস্তুত হয়ে বলল, মানে বুঝলাম না। কাউকে পছন্দ করিস, তা বলিসনি কেন? কে বলেছে তোকে এসব? আর কাকে বলবো? দিজা বিরক্ত হল এবার, ন্যাকামি করছিস কেন? লাবণ্য চুপ হয়ে গেল হঠাৎই, নজর ঝুঁকিয়ে মাথাটা নত করে নিল সামান্য।
দিজা আবার বলে, কবে থেকে পছন্দ করিস ফারজাদকে? লাবণ্যকে একটু অপ্রস্তুত দেখালো এবার। হঠাৎই দিজার কথাবার্তা অন্যরকম লাগছে শুনতে। লাবণ্য আস্তে করে বলে, মনে নেই। দিজা ভ্রুটা কুঁচকে নিল, এলোমেলো নজরে এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে তো বহুদিনের প্রেম কাহিনী তোদের? লাবণ্য মলিন হাসে, আমাদের? উহু, আমার একার, আমার একতরফা প্রেম কাহিনী। ফারজাদ ভাই তো পাথুরে উপাদানে গড়া, দিজা। যার ভেতরে রক্তের বদলে হয়তো নির্জীব কোনো পদার্থ প্রবাহিত হয়। এটার সত্যতাও জানি না। তবে আসলে আমি তো কোনোদিন বুঝতেই দিতে চাইনি। তারপর যখন একসময় নিজে থেকে বেরিয়ে আসতে শুরু করল আমার লুকানো অনুভূতি, তখনও ফারজাদ ভাই কি সুন্দর নির্বিকার এড়িয়ে চলেছে সব। জানিস, সে আসলেই ফিট সবদিকে। কোনো ব্যাপারকে সে অনুভূতিহীনভাবে এড়িয়ে যাবে, অথচ তুই তার দোষ দেওয়ার ফাঁক পাবি না। যেমন রাস্তায় বেরিয়ে দুর্ঘটনায় কারো মৃত্যু হলে লোকে কখনো আজরাইলকে দোষ দেয় না, বরং বলে গাড়ি আস্তে চালালে অ্যাক্সিডেন্ট হতো না, মরতো না বেচারা। রাত 11টা। শীতের রাত হিসেবে অনেক রাত। দিলু রুবা বেগম ডাকতে এলেন দিজা ও লাবণ্যকে। লাবণ্যর ঘরটা বড় অগোছালো হয়ে আছে। বিছানায় কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সোফাও ভর্তি কাপড়চোপড়ে। খুলে রাখা শাড়িগুলো ওভাবেই এলোমেলো হয়ে পড়ে আছে। লাবণ্য সেগুলোই গোছাতে বসেছে। দিজা একদৃষ্টে মেঝের দিকে তাকিয়ে আছে উদাসী চোখে। দিলু রুবা বেগম বললেন, দিজা, খাইতে আয় তো। মাথাটা ধরছে খুব, দিহান্নে খাওয়াইয়ে ঘুমাইতে যাব আমি। লাবণ্য, আয় তো আম্মা। দিজা কোনো জবাব দিল না। এমনকি তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে হারিয়ে গেছে কোথাও। তার চোখে মুখে সূক্ষ্ম বিরক্তি। দিলু রুবা বেগম মেয়েকে কিছু বলার আগেই লাবণ্য বলল, তুমি যাও ফুফুয়ামা। আমি কাপড়গুলো গুছিয়ে 2 মিনিটে আসছি। দিলু রুবা বেগম আর দাঁড়ালেন না। একবার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দিজার দিকে তাকিয়ে চলে গেলেন তিনি। লাবণ্য কাপড়গুলো ভাঁজ করে রেখে অপ্রস্তুত ভঙ্গিতে দিজার দিকে তাকাল। দিজাকে বলল, চল খেতে ডাকছে নিচে। দিজা চোখ তুলে তাকায়। লাবণ্যর কেমন অস্বস্তি লাগছে দিজার চোখে চোখ রাখতে। সে একটু ইতস্তত করে চোখ নামিয়ে নেয়। দিজা আস্তে করে বলল, হু, যাব। লাবণ্য বেরিয়ে যায় রুম থেকে। দিজা উঠে দাঁড়িয়ে ধীর গতিতে হেঁটে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পৌষের শীত, দিজার শরীরটা কেঁপে উঠল, শরীরের লোমগুলো শিউরে উঠল একবার। দিজা চেষ্টা করল না নিজেকে শীত থেকে আড়াল করতে। খুব বিষণ্ণ লাগছে। কেন লাবণ্যর অনুভূতিটাকে বিষাক্ত লাগছে তার কাছে? প্রশ্নের উত্তর নেই দিজার কাছে। সে কেন মানতে পারছে না ব্যাপারটা? ফারজাদের জন্য লাবণ্যর চোখের ওই অনুরাগ দিজার কাছে অসহ্য ঠেকেছে কেন? চোখটা বুজে নিল আবেশে। ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। হুট করে ভেসে উঠল চোখের স্মৃতিতে 3 বছর আগের ফারজাদ। তখন ফারজাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে এলএলবি করছে। দিজা নিউটেন। তার কিছুদিন পরেই বিসিএসের প্রস্তুতি নিতে ফারজাদ ঢাকা চলে গেল। দিজা, লাবণ্য, লিমন পড়ত ফারজাদের কাছে। ফারজাদের দুর্লভ হাসি, চালচলন, কথাবার্তা, তার পছন্দ, ফ্যাশন সেন্স, সব মিলিয়ে দিজার কিশোরী মনে মাঝে মধ্যেই অদ্ভুত সব অনুভূতি দোলা দিত সে সময়ে। যা ফারজাদ আড়ালে গেলে হালকা হয়ে যেত, আবার সামনে এলে আবারও জাগ্রত হয়ে উঠত সেই ধুকপুকানি। তবে সেটাকে প্রাধান্য দেওয়ার মতো আন্তরিক কিছু মনে হয়নি কোনকালে তা। তবে আজকাল এমন সব অস্থিরতার ব্যাখ্যা কি? এই কাল সকালে ফারজাদকে দেখার পর থেকে যা শুরু হয়েছে ভেতরে, বুকের এই অশান্ত নাড়াচাড়াকে কী রূপে সংজ্ঞায়িত করা যায়?
আজ কেন ফারজাদের দিকে লাবণ্যর সেই অচঞ্চল দৃষ্টি দিজার ভেতরে কালো মেঘের ন্যায় গুমোট অন্ধকার জমায়েত করেছে? দিজার নিজের এই চালচুলোহীন অস্বস্তিতে সে নিজের প্রতি বিরক্ত হচ্ছে। সে চঞ্চল, চনমনে, হাস্যোজ্জ্বল মেয়ে। তার সঙ্গে এসব মানায় না। তবে কিছুদিন হলো নাম না জানা এসব অশান্তি ভর করে তার মাঝে। আর আজ দুদিন যেন তা ভয়ানক রূপ নিয়েছে। তার নীরব ভাবনাকে ভঙ্গ করতে লাবণ্যর বিছানায় পড়ে থাকা ফোনটা আওয়াজ করে বেজে উঠল। তার নিজের ফোন নয়, লাবণ্যর। ২-৩ বার বেজে শেষ হয়ে গেলেও দিজা রুমে গেল না। কেবল তীব্র বিরক্তিতে মুখ কুঞ্চিত করে দাঁড়িয়ে রইল ওভাবেই। চতুর্থবার বেজে উঠল ফোনটা। দিজা ফোনটা তুলে কোনোরকম সৌজন্য না দেখিয়ে কড়া গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে সালাম দিল একটা পুরুষালী কণ্ঠস্বর। দিজা একটু শান্ত হয় এবার। উত্তর দিল দ্বিধাগ্রস্ত স্বরে, ভাবি। লাবণ্য, রাইট? আপনার নাম লাবণ্য? দিজা ভ্রুটা কুঁচকে ফেলল। যদি ইরফান হয় তবে ভাবি কেন বলছে? বলল, কে আপনি? আমি লাবণ্য নই। ওপাশের ছেলেটা বোধহয় একটু সপ্রতিভ হল এবার। বলল, তাহলে কে আপনি? সেটা বড় কথা না। কেন ফোন করেছেন? লাবণ্যকে দরকার? কণ্ঠস্বরটা আরও প্রাঞ্ছল লাগল এবার। উহু, যা দরকার তা পেয়ে গেছি মনে হচ্ছে, এবং বিনা চেষ্টাতেই। দিজা ভ্রুটা আরও একটু কুঞ্চিত করে ফেলল। বলল, বুঝিনি আপনার কথা। আপনি দিজা, রাইট? জি, আপনি। দিজার কথা শেষ না হতেই ওপাশ থেকে বলল, আমি ইরফানের চাচাতো ভাই ওয়াহিদ। দিজা ভ্রুটা টান করল এবার। একবার বোধহয় হঠাৎই নজর পোড়ায় দেখেছিল, লাবণ্যর পাশেই বসেছিল একটা ছেলে, তার পাশে ইরফানের বোন এবং চাচি। তবে দিজা খেয়াল করেনি তখন বিশেষভাবে। বলল, কি দরকারে ফোন করেছেন? দরকার না থাকলে আপনাদের বাড়িতে কেউ কল করে না? ঠিক তা না। তবে আচ্ছা, এটা কার নাম্বার? নাম্বার ইরফানেরই, তবে কথা বলছি ওয়াহিদ। দিজা হুট কলটা কেটে দিল। তাহলে কি বিয়ে ফাইনাল হয়ে গেছে? নয়তো ফোন করে লাবণ্যকে নিশ্চয়ই ভাবি বলতো না? ছেলেটার কথাবার্তা খুব হাস্যোজ্জ্বল ছিল, আর কথাগুলো গুছিয়ে বলে, ঠিক ফারজাদের মতোই। দিজা একটা দীর্ঘশ্বাস ফেলে, হঠাৎই আবার মনে পড়ল ফারজাদের কথা। সে তো গোমরামুখ, মুখে সারাক্ষণ বিরক্তি লেগে থাকে। দিজা ফোন রেখে রুম থেকে বেরিয়ে গেল। নিচে কি হচ্ছে তা জানা দরকার। সকাল 6টা বাজেনি হয়তো এখনো। ফারজাদের দরজায় দুমদুম করে ধাক্কা পড়ছে। ফারজাদ একটু নড়েচড়ে চোখমুখ কুঁচকে পড়ে রইল আবার ওভাবেই। অথচ ওপাশের ধাক্কার মাত্রা বাড়ছে। ফারজাদ চোখ খুলে তীক্ষ্ণ নজরে তাকায়। কঠিন মুখে দরজা খুলে দিল। আমেনা বেগম শুরু করলেন, নামাজ পড়ছস সকালে? এতক্ষণ লাগে ঘুম থিকা উঠতে? শহুরে পড়তে যাইয়া সব কাফের হই গেছস। অলস কণিকার, আয় আমার লগে। ফারজাদ গম্ভীর মুখে বলল, সমস্যা কি তোমাদের? আল্লাহর ভোরে উঠে বসে থাকতে হবে নাকি? আশ্চর্য। নামাজ যেহেতু পড়িনি, তো আজকের মতো ঘুমাই। তোমাকে আমার দরজার সামনে আসতে কে বলেছে? নিষেধ করিনি, তুমি সকালে উঠে আর যাই করো, আমার দরজায় আসবে না। আমেনা বেগম গোমরা মুখে বললেন, মানুষ হ ফারজাদ। দিন দিন বজ্জাত হয়ে যাচ্ছিস। ফারজাদ উস্কোখুস্কো হয়ে থাকা চুলে হাত চালিয়ে বলল, অজানা কিছু বলো। আমেনা বেগম মুখ ফুলিয়ে তাকালেন, চুপ কর তুই, বদমাস। খেজুরের রস আইনা দে, পিঠা বানাইতাম। ফারজাদ নাকমুখ কুঞ্চিত করল, হোয়াট ননসেন্স, আপা। এই কাজের জন্য বাড়িতে আর কেউ ছিল না?
ছোটবেলা থেকে জ্বালাচ্ছ, কবে পিছু ছাড়বে তুমি আমার? আমেনা বেগম হঠাৎই দুষ্টু হেসে ফেললেন। ফারজাদের গাল টেনে দিয়ে বললেন, তোর পিছ ছাড়ুম না, যদ্দিন না মরতাছি। অহন যা, রস আইনা দে। ফারজাদ এমন হঠাৎ আক্রমণে মুখ বিকৃত করল। ডেস্ক টেবিলের ওপর থেকে চশমাটা তুলে চোখে দিল। আমেনা বেগম মিষ্টি হাসি মুখে দেখছেন ফারজাদকে। এই ছেলে বাইরে যাই হোক, যেমনই হোক, আজও পরিবারের কাছে বড় আহ্লাদের। আমেনা বেগমের চোখে ফারজাদ ভবের রাজকুমার, যাকে দেখতে, শুনতে এবং বাকি সব দিক থেকে ব্যতিক্রম অথচ আকর্ষণীয় লাগে। দাদি হিসেবে যুবক নাতির এমন তাগড়া চেহারায় মুগ্ধ হয়ে চয়ে রইলেন ক্ষণকাল। ঘরের ভেতরে শীত টের না পাওয়া গেলেও বাইরে কুয়াশায় ঢাকা প্রকৃতি। 10 মিনিট পর বাইরে বেরিয়ে এসে দেখল আমেনা বেগম দাঁড়িয়ে আছেন। উঠানের এক কোণে বেশ কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে লাবণ্য, বড় বড় গাঁদা ফুটে আছে গাছগুলোতে। লাবণ্য গাছের পাশে দাঁড়িয়ে ফুলগুলোই দেখছে একদৃষ্টে। ফারজাদ বলল, আমি কোথায়, কার গাছের রস আনতে যাব? আমি পারব না ওসব, লিমনকে পাঠাও। না, লিমনের যাইয়া কাম নাই, ও পারব না। তুই যা, লাবণীরে নিয়া যা, ও চেনে জানে সব। লাবণ্য অদ্ভুত দৃষ্টিতে তাকালো ফারজাদের দিকে। ফারজাদ জ্যাকেটের চেইন লাগিয়ে চশমাটা খুলে আমেনা বেগমের কাপড়ের আঁচল টেনে নিল। চশমার কাচ মুছতে মুছতে বলল, যা করবে তাড়াতাড়ি, সকাল সকাল ঘুম থেকে টেনে তুলে এভাবে ঢং করার মানে হয় না। ঘুম পুরো হয়নি, এসে ঘুমাবো আমি। সেই রসকসহীন কথা ফারজাদের। আমেনা বেগম অসন্তুষ্ট চিত্তে বললেন, যা ভাই। প্রতিদিন তো কই না। লাবণীরে নেওয়া লাগত না। ওর এখন বাইরে যাওয়া যাইব না। তুই দিজারে নিয়া যা। ফারজাদ কোনো জবাব দিল না, কেবল মুখে চোখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। দিজাকে টেনে তুলে ফারজাদের সঙ্গে দেওয়া হল। লাবণ্য তাকিয়ে একবার দেখল দিজা ফারজাদের বেরিয়ে যাওয়া। এরপর আস্তে করে একটা ভারী শ্বাস ফেলে উঠান থেকে বাড়ির ভেতরে চলে গেল। ওপরে উঠে গিয়ে সিঁড়িঘরের জানালায় দাঁড়াল। কুয়াশার আস্তরণে ঢাকা রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে ফারজাদ। দিজা অনিমেষ ঘোলা চোখে চেয়ে রইল সেদিকে। বাইরে বেশ ঠান্ডা, যেটা ভেতরে বোঝা যাচ্ছিল না। দিজার শরীরে শাল চাদর, বেশ বড়, চওড়া। সেটা ঠিক পছন্দ হচ্ছে না ওর গায়ে। আবার ঠান্ডাও লাগছে। ফারজাদের সঙ্গে পা মেলাতে বেশ জোরে হাঁটতে হচ্ছে। হঠাৎই বলল, চাদর আর জ্যাকেট আদলাবদলি করবেন? ফারজাদ তাকালো দিজার দিকে, হোয়াট ইজ আদলাবদলি? দিজা একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, চাদর টানতে ইচ্ছে করছে না। আপনার জ্যাকেট আমায় দেন, আমার চাদর আপনি নেন। ফারজাদ বলল, মাঝ রাস্তায় তার কেটে গেছে মাথার। ওভাবেই চল, জ্যাকেট খুলতে পারবো না এখন। দিজা গোমরা মুখে ওভাবেই চাদর মোড়ামুড়ি করে নিয়ে হাঁটতে লাগল। চাদরটা অতিরিক্ত চওড়া, তার ওপর শাল চাদর পিচ্ছিল প্রায়, গায়ে থাকতে চাচ্ছে না। উপরন্তু ছোট্ট শরীরে ওত বড় চাদর টানতে বেশ চাপ পেতে হচ্ছে। ফারজাদ জিজ্ঞেস করল, কারা রস বিক্রি করে জানিস? কালাম চাচারা করে নাকি এখনো? বললেন, আপনি নাকি চিনেন না? খামোখা আমার ঘুম নষ্ট করে আমায় তুলে আনার মানে কি? বহুদিন পর এভাবে গ্রামে একটা সংকোচ কাজ করে না। বেশ কিছুক্ষণ পর দিজা হঠাৎই মন্থর গলায় জিজ্ঞেস করল, লাবণ্যর বিয়ে পাকা হয়ে গেছে? হু, সব ঠিকঠাক। ছেলে ভালো, ভালো জব করে, লাবণ্যকে পড়ালেখাও করাবে, আর কাকা তো কাজবাজ তেমন করে না। আব্বার বদৌলতে বিয়েটা হয়ে যাচ্ছে, ভালোই থাকবে আই হোপ। এবার নিজের চিন্তা কর। দিজা একটু চমকে তাকাল। ফারজাদ সামনের দিকে তাকিয়ে হাঁটছে,
মুখটা গম্ভীর, তবে কথাটা শুনতে মোটেই গম্ভীর লাগেনি। দিজা আস্তে করে নজরটা নামিয়ে চঞ্চল একটা শ্বাস নিল। অদ্ভুত অনুভূতি হচ্ছে ভেতরে। কুয়াশা ঢাকা সকাল, পাশে হাঁটছে বলিষ্ঠ এক পুরুষ। আওর চোখে একবার দেখল ফারজাদকে, লম্বা দেহে সাদা লুঙ্গি, উজ্জ্বল বর্ণের শরীরে লুঙ্গির ওপর কালো জ্যাকেট, হাতাটা গুটিয়ে রেখেছে জ্যাকেটের, বাহাতের কবজিতে রূপার বেঙ্গাল যা কবজি ছড়িয়ে পড়ে আছে, চোখে সাদা চশমা, আজব আকর্ষণীয় লাগছে দেখছে পুরুষটিকে। সব মিলিয়ে অন্যরকম দেখতে। সাহেব সাহবে ভঙ্গিতে হাঁটছে দিজার পাশে। আনমনে মুচকি হাসল মেয়েটা। কিছুদূর এগিয়ে ফারজাদকে জিজ্ঞেস করে, কাল যে ছেলেটা এসেছিল ওদের সাথে, তার সঙ্গে কথা হয়েছে আপনার? ফারজাদ সন্নিগ্ধ গলায় বলে, ওয়াহিদের কথা বলছিস? দিজা একটু অপ্রস্তুত হল যেন। বলতে চেয়েছিল, কাল রাতের ফোনকলের ব্যাপারে। এবার সিদ্ধান্ত নিল বলবে না। ফারজাদ জিজ্ঞেস করে, কি হয়েছে? কি সমস্যা, তা জিজ্ঞেস করছিস কেন? দিজা কথা কাটাতে মুখ ভেঙচায়, গোয়েন্দাদের এই এক সমস্যা। স্বপ্নেও সারারাত মানুষের পেছনে স্পাইগিরি করে নাকি? ফারজাদ বলল, এনিওয়ে, আমি গোয়েন্দা নাকি? আর এখন ঘুমাচ্ছি না, বাস্তবে আছি। দিজার মনে মনে নিজেকে ধমকায়। কেন যে এই লোকের সাথে না ভেবেই সাধারণ কথা বলতে যায়? সাধারণ কথাকে অসাধারণভাবে নেওয়া মানুষ কিনা। ড্যাশ লাবণ্যর ফোন বাজছে। ফারিন চিৎকার করে ডাকছে লাবণ্যকে। লাবণ্য নেমে এলো সিঁড়ি বেয়ে। ফারিনকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপা? গলায় মাইক লাগিয়েছ কেন? পাড়ার লোক সব আমাদের বাড়ি চলে আসবে। ফারিন ভ্রু কুচকায়, তুই ফারজাদের মতন কথা বলতেছিস কেন? ছ্যামরা বিটলে, ওর মতন ইটপাটকেল মার্কা কথা বলবি না। লাবণ্য নিজেই আওড়ায়, বিটলে? সেটা কি? তোর ফোন বাজে, আগে যা তো, থামা তোর ফোন রে। কানমাথা ক্ষয় করে ফেলল। ফারিনকে পাশ কাটিয়ে লাবণ্য রুমে ঢুকে ফোনটা হাতে তুলল। ততক্ষণে কল কেটে গেছে। দেখল, মিসকলটা অপরিচিত নাম্বার থেকে এসেছে। লাবণ্য চিন্তিত মুখে ফোনের দিকে তাকিয়ে রয়। সে মুহূর্তে আবারও কল আসল সেই একই নাম্বার থেকে। চলবে।